আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সবাই সুস্থ আছো, নিরাপদে আছো। মাস্টার্স ফাইনাল ইয়ারের ছাত্ররা, তোমাদেরকে আজকের এই অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি নিগার পারভিন, সহকারী অধ্যাপক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। ছাত্ররা, তো ট্যাক্সোনমি অফ এনজিওস্পার্ম ক্লাসে তোমাদের সাথে আলোচনা করছিলাম আমি ক্লাসিফিকেশন নিয়ে। আমরা ক্লাসিফিকেশনে জাতিজনী শ্রেণীবিন্যাসে নিয়ে আলোচনা করছিলাম, আর তারই ধারাবাহিকতায় আজকে আমরা একটা সর্বোৎকৃষ্ট ধরনের জাতিজনী শ্রেণীবিন্যাস পড়বো, যেটাকে বলা হয় যে আধুনিক শ্রেণীবিন্যাসও বলা হয়। গেস করতে পারো কোন শ্রেণীবিন্যাসটা? হ্যাঁ, ডক্টর আর্থার কনকুইস্টের যে শ্রেণীবিন্যাসটা, সেটাই আমরা জানি যে সর্বোৎকৃষ্ট একটা শ্রেণীবিন্যাস, জাতিজনী শ্রেণীবিন্যাস। সেই শ্রেণীবিন্যাসটা আমরা আজকে আলোচনা করব। শ্রেণীবিন্যাসের সময় তোমরা শ্রেণীবিন্যাস নিয়ে যখন আলোচনা করেছি, আগেও আমি বলেছি, তারপর আবার নতুন করে আবারও বলছি তোমাদেরকে মনে করে দেওয়ার জন্য যে শ্রেণীবিন্যাস একটা কি যে প্রসেসে শ্রেণীবিন্যাসটা লেখা একটা ধারাবাহিক স্টেপ রয়েছে, যেটা হচ্ছে প্রথমে কি ভূমিকা, দেন হচ্ছে নীতিমালা বা যে বৈশিষ্ট্যগুলোর উপর ভিত্তি করে শ্রেণীবিন্যাস করা হয়েছে সেটা নিয়ে আলোচনা করা হয় পরিলেখ নিয়ে, এবং হচ্ছে উৎপত্তি, অভিব্যক্তি। যেহেতু এটা বিবর্তনীয় শ্রেণীবিন্যাস বা জাতিজনী শ্রেণীবিন্যাস, সেই জন্য কি বলা হয় যে উৎপত্তি এবং অভিব্যক্তি নিয়ে আলোচনা করা হয়, এবং থাকে হচ্ছে কি সমালোচনা থাকে। তো আমরা আজকে আলোচনা করব সর্বোৎকৃষ্ট একটা জাতিজনী শ্রেণীবিন্যাস এবং বা আধুনিক শ্রেণীবিন্যাস। যদি বলে যে একটা আধুনিক শ্রেণীবিন্যাস কোনটি, আধুনিক শ্রেণীবিন্যাস, তাহলে সেটা হচ্ছে কি কনকুইস্টের শ্রেণীবিন্যাস। সেই শ্রেণীবিন্যাস নিয়ে আমরা আলোচনা করছি আজকে, যেটা হচ্ছে যে শ্রেণীবিন্যাসে কনকুইস্টের যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী কনকুইস্ট ডক্টর আর্থার কনকুইস্ট 1919 থেকে 1992। হ্যাঁ, তো উনি ছিলেন যে যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেনের সিনিয়র কিউরেটর ছিলেন। উনি উদ্ভিদের একটা শ্রেণীবিন্যাস প্রদান করে, যেটা কিনা যে একটা আন্তর্জাতিকভাবে পরবর্তীতে কালে দেখা গেছে যে আমেরিকানদের মধ্যে ইভেন হচ্ছে সর্বসাধারণের মাঝে এটা কি একটা জনপ্রিয় শ্রেণীবিন্যাস হিসেবে এটা সম্বোধিত হয়। সেই শ্রেণীবিন্যাসে উনি কি করেছে যে গুপ্তবীজী উদ্ভিদের যে শ্রেণীবিন্যাসটা করেছে তা একটা বইয়ে প্রকাশিত হয়। মূলত তার এই শ্রেণীবিন্যাসটা 1953 সালে সর্বপ্রথম তিনি এই শ্রেণীবিন্যাসটা প্রদান করেন। হ্যাঁ, 1953 সালে। তো যে বইটাতে প্রকাশিত হয়েছে, ডক্টর আর্থার কনকুইস্ট যে শ্রেণীবিন্যাসটা উনি প্রথম 1953 সালে শ্রেণীবিন্যাসটা দ্য ইভলিউশন অ্যান্ড ক্লাসিফিকেশন নামক বইতে দ্য ইভলিউশন অ্যান্ড ক্লাসিফিকেশন অফ ফ্লাওয়ারিং প্লান্টস নামক বইতে তার এই শ্রেণীবিন্যাসটা প্রথম প্রকাশিত হয়। 1953 সালে তিনি এই শ্রেণীবিন্যাসটা প্রথম প্রদান করেন। মূলত বেসি বলো, যে তাক্তাজান বলো, তাদের এই শ্রেণীবিন্যাসগুলোকে উনি তার শ্রেণীবিন্যাস করার ক্ষেত্রে গুরুত্ব দিয়েছে। মানে ওই আলোকে বলা যায় যে তাক্তাজান শ্রেণীবিন্যাসটাও তার শ্রেণীবিন্যাসে একটা ভিত্তি বলা যায়। তো এই যে তাক্তাজান বললাম, যে বেসি বললাম, তো তাদের শ্রেণীবিন্যাসের সাথে সাথে উনি আরো নিজস্ব মানে আধুনিক আরো বিজ্ঞানের অন্যান্য শাখার জ্ঞানকে, যেমন ধরো হচ্ছে অ্যানাটমি বলো বা সাইটোলজি বলো, এমব্রায়োলজি বলো, পেলিনোলজি বলো, বিজ্ঞানের এই শাখাগুলোর জ্ঞানের সহায়তা একটা উন্নত মানের বা আধুনিক মানের একটা শ্রেণীবিন্যাস প্রদান করেছে। তার মানে কি যে উনি ওনার শ্রেণীবিন্যাসে আরো অন্যান্য বিজ্ঞানের আরো অন্যান্য শাখা থেকেও উনি কি করেছে তথ্য সংগ্রহ করে এবং এটাতে ইনক্লুড করেছে তথ্যগুলো, এবং সেই সাথে অবশ্যই নিজস্ব জ্ঞান এবং বুদ্ধিমত্তার সহায়তা একটা আধুনিক শ্রেণীবিন্যাস প্রদান করেছে, যেটাই পরবর্তীতে ওই সময় তো আমেরিকানদের মাঝে এটা বেশ গ্রহণযোগ্যতা পেয়েছিল। পরবর্তীতে বিভিন্ন বিজ্ঞানীরা এই কনকুইস্টের শ্রেণীবিন্যাসটাকে সবচেয়ে কম ত্রুটিমুক্ত শ্রেণীবিন্যাস বলে, সবচেয়ে কম ত্রুটিযুক্ত শ্রেণীবিন্যাস বলে এটা মনে করেছে। তো শ্রেণীবিন্যাসটা কি বলেছে যে 1953 সালে প্রকাশিত, পরবর্তীকালে আরো কয়েকবার এটা পরিবর্তিত এবং পরিমার্জিত করা হয়েছে।
1981 থেকে 88 পর্যন্ত এটাকে বারবার এটাকে রিভিউ করা হয়েছে, যে পরবর্তীকালে দেখা গিয়েছে যে 1988 সালে 1988-এ এটার লাস্ট যে সংস্করণটা বের হয়ে করেছে কোথায়, নিউ ইয়র্ক বোটানিক্যাল সোসাইটিতে যেটা করেছে, সে অ্যান ইন্টিগ্রেটেড সিস্টেম অফ plant classification. ওনার মৃত্যুর কিছুদিন পূর্বে, প্রায় 4 বছর পূর্বে 1988 লাস্ট যে রিভিউটাতে বের হয়েছে, যে অ্যান ইন্টিগ্রেটেড সিস্টেম অফ প্লান্ট ক্লাসিফিকেশন অফ ফ্লাওয়ারিং প্লান্টস নামক বইতে তার এই শ্রেণীবিন্যাসটা সর্বশেষ, যেটা যে পরিবর্তিত বা সংস্কৃত বা পরিবর্তিত সংস্করণ বা পরিমার্জিত যেটাই বলো না কেন, যে সবচেয়ে মানে লেটেস্ট যে শ্রেণীবিন্যাসটা 1988 এটা প্রকাশিত হয়েছে অ্যান ইন্টিগ্রেটেড সিস্টেম অফ প্লান্ট ক্লাসিফিকেশন অফ ফ্লাওয়ারিং প্লান্টস নামক বইতে। তো এটা যেটা বললাম যে তখনকার আমেরিকানদের মধ্যে এটা একটা বেশ গ্রহণযোগ্য একটা শ্রেণীবিন্যাস হিসেবে স্বীকৃতি লাভ করে, এবং হচ্ছে এখন পর্যন্ত যেটুকু যদি বলি যে সবচেয়ে কম ত্রুটিযুক্ত যে যদি শ্রেণীবিন্যাসের কথা বলা হয়, তবে এটা হচ্ছে কনকুইস্টের শ্রেণীবিন্যাস, যেটা আধুনিক শ্রেণীবিন্যাস, একটা জাতিজনী আধুনিক শ্রেণীবিন্যাস বলা যায়। তো আর এটা আরেকটা জিনিস, একটা মজার ব্যাপার হচ্ছে যে উনি তার শ্রেণীবিন্যাসে দেখা গিয়েছে যে তোমরা এর আগে যখন আমরা বেসি পড়িয়েছিলাম, সেটা অবশ্য অনার্স লেভেলে পড়েছো তোমরা, তখন তোমরা জেনেছো যে বেসি একটা শ্রেণীবিন্যাসে কি করেছিল, যে ও তার বর্গকে 32টা বর্গকে কি করেছিল, এমনভাবে নকশাকার উপস্থাপন করেছিল যে যেটা দেখতে একটা কি ক্যাকটাস উদ্ভিদের মতো মনে হয়। তো এই ক্ষেত্রে আবার টার্কোইজ করেছেন যে তার শ্রেণীবিন্যাসে যে উপশ্রেণীগুলো আছে, মোট 11টা উপশ্রেণী রয়েছে, সেই উপশ্রেণীগুলোকে উনি 1988 কি করেছে, যে গুপ্তবীজী উদ্ভিদের মতো করে উনি গুল্ম জাতীয় উদ্ভিদের মতো করে বিন্যস্ত করেছে, যেটা একটা নকশা আকারে উনি প্রদান করেছেন। এটাও বেশ মজার একটা কি নকশা বলা যায় এটাকে, গুল্মের মতো করে করেছে। তো এখানে একটা জিনিস যেটা হচ্ছে যে এই যে সবচেয়ে আধুনিক যে শ্রেণীবিন্যাসটার কথা বললাম, বেসি কনকুইস্টের শ্রেণীবিন্যাসটা, তো এই শ্রেণীবিন্যাসে কতগুলো কি রয়েছে, যে যে নীতিমালাগুলো রয়েছে সেগুলো হচ্ছে কি বিবর্তনমূলক বৈশিষ্ট্য উপর ভিত্তি করে বা বিবর্তনীয় বা অভিব্যক্তিগত নীতির উপর ভিত্তি করে তার এই শ্রেণীবিন্যাসটা করা হয়েছে। মূলত যেটা বলছিলাম যে বেসি এবং তাক্তাজানের শ্রেণীবিন্যাস, তার এই শ্রেণীবিন্যাসের মূল ভিত্তি হলো এটাতে উনি আরো নিজস্ব কিছু চিন্তাধারার কথা যদি বলি, বা ধরো যে আরো আধুনিক বিজ্ঞানের আরো অন্যান্য শাখার যে আধুনিক তথ্যাবলী এটাতে সংযুক্ত করেছে। তো মূলত মেইন কতগুলো নীতির কথা তোমাদেরকে আমি বলতে পারি, যে মেইনলি যেটা হচ্ছে যে উনি মনে করেছে যে কনকুইস্টের মতে এই যে গুপ্তবীজী, উনি ফ্লাওয়ারিং প্লান্টসের, হ্যাঁ তোমরা জানো যে আবৃতবীজী উদ্ভিদের ফ্লাওয়ারিং প্লান্টসকে দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে কি আবৃতবীজী উদ্ভিদ, একটা হচ্ছে কি নগ্নবীজী উদ্ভিদ। তার মতে কনকুইস্টের মতে যে আবৃতবীজী উদ্ভিদের বা গুপ্তবীজী উদ্ভিদের উৎপত্তি হচ্ছে টেইডোস্পার্ম বা সাইকেডোফিলিকিলিস টাইপের নগ্নবীজী উদ্ভিদ থেকে, এটা কনকুইস্ট ধারণা করেছে। এর আগে যখন তোমরা পড়েছিলে, তাক্তাজান পড়েছিলে, সেখানেও দেখেছো কিন্তু যে নগ্নবীজী উদ্ভিদ প্রিন্টেডলেস বর্গ থেকে বা সাইকেডোফিলিস এই জাতীয় বর্গ থেকে কি হয়েছে, গুপ্তবীজী উদ্ভিদের উৎপত্তি হয়েছে। তো কনকুইস্টের মতে হচ্ছে কি টেইডোস্পার্ম বা সাইকেডোফিলিকিলিস টাইপের নগ্নবীজী উদ্ভিদ থেকে, টেইডোস্পার্ম বা সাইকেডোফিলিকিলিস টাইপের নগ্নবীজী উদ্ভিদ থেকে কি হয়েছে, যে এই গুপ্তবীজী উদ্ভিদের উৎপত্তি হয়েছে। যাই হোক সেটাতে আমি যাচ্ছি না, আমি এখন নীতিমালা পড়ছি, উৎপত্তিটা আমি পরে পড়বো, কিন্তু নীতিমালার মধ্যে এটাকে একটা নীতি হিসেবে ধরা হয়েছে। তো আরেকটা জিনিস যেটা যে অন্যান্য শ্রেণীবিন্যাসের থেকে একটু আলাদা, যেটা বেশি কনকুইস্ট মনে করেছে যে কি বিরুৎ উদ্ভিদ, কি সবচেয়ে আধুনিক উদ্ভিদ হচ্ছে গুল্ম কিংবা বৃক্ষ, বিরুৎ না। যেখানে অনেক বিজ্ঞানী বিরুৎকে কি বলেছে, আদি বলে উন্নত বলে ধরেছে, কিন্তু কনকুইস্টের ব্যতিক্রম। কনকুইস্টের মতে সবচেয়ে আদি উদ্ভিদ হচ্ছে, আদি জাতীয় উদ্ভিদের যেটা হচ্ছে সেটা হচ্ছে গুল্ম কিংবা বৃক্ষ, আর বিরুৎটা হচ্ছে কি আদি। ঠিক আছে, উদ্ভিদের আরেকটা বৈশিষ্ট্য যেটা সরল এবং হচ্ছে অখণ্ড পাতাকে
কি বললাম, এটা এটা একটা গেল যে এই নাম্বারটা। নাম্বার 2 তে যদি বলি যে উদ্ভিদের স্বভাব কোনটাকে উনি আদি বলেছে, বিরুৎ স্বভাবটাকে উনি আদি বলেছেন, এবং বৃক্ষ বা গুল্ম তার থেকে কি উন্নত। নাম্বার 3 যদি আসি, তাহলে দেখা যাচ্ছে যে সরল পাতা, সরল এবং অখণ্ড পাতাকে উনি আদি হিসেবে ধরেছেন। ঠিক আছে, সেক্ষেত্রে কি বলতে পারি, যৌগিক পাতাটা কি উন্নত। আবার পাতার যে শিরাবিন্যাসটা, নাম্বার 4 যদি যাই, যে পাতা শিরাবিন্যাসের কথা যদি বলি, সমান্তরাল শিরাবিন্যাসটাকে টর্নকুইস্টের মতে কি আদি বলেছেন, এবং হচ্ছে কি জালিকাকার যে শিরাবিন্যাসটাকে সেটাকে উনি কি করেছে উন্নত হিসেবে মনে করেছেন। এটা 4 নম্বর। যদি নাম্বার 5 ধরতে পারো, তো এরকম করে অনেকগুলো 15-16টা নীতিমালা আছে। ঠিক আছে, তোমাদের তো এখন আবার কোশ্চেনের বেড়ে গেছে, প্রত্যেকটা কোশ্চেনের মান আবার বেড়ে গেছে 32 নাম্বার, সেই হিসেবে তোমাদের কিন্তু আরো বেশি করে পড়তে হবে। এখন আগের মতো 8-10-এর মধ্যে না, একেবারে একটা সেট ধরে যদি বলি, সেটা হলো 32 মার্কসের একটা করে প্রশ্ন হচ্ছে। জানি না এটা পরবর্তীতে কি হবে, চেঞ্জ হতে পারে। তো যাই হোক, যেটা বলছিলাম যে অনেক বেশি করে আসলে, বেশি বলতে মানে কি, ট্রেলার যদি পড়ে থাকো তাহলে তোমাদের লিখতে সুবিধা হবে। তো এখানে নীতি বইয়ের মাঝে অনেকগুলো আছে, আমি উল্লেখযোগ্য কতগুলো বলছি, তোমরা সবগুলো পড়ার চেষ্টা করবে। আচ্ছা, এরপর হচ্ছে যে দ্বিবীজপত্রী উদ্ভিদকে তিনি কনকুইস্ট শ্রেণীবিন্যাসের প্রথম দিকে ধরেছেন। ঠিক আছে, প্রথম দিকে স্থান ধরেছে, যেটা অনেক আধুনিক বিজ্ঞানীরাও এটা মনে করে যে দ্বিবীজপত্রী উদ্ভিদ থেকে একটা বীজপত্র হারিয়ে গিয়ে বা বিলুপ্তি হয়ে একবীজপত্রী উদ্ভিদের উৎপত্তি হয়েছে। এ ব্যাপারে অবশ্য বিজ্ঞানীরা একমত। এটা একটা বৈশিষ্ট্য। আরেকটা বৈশিষ্ট্য যদি বলতে পারি যে নীতিমালার মধ্যে, যেটা হচ্ছে যে উভলিঙ্গ পুষ্পটাকে আদি ধরা হয়েছে, একলিঙ্গ পুষ্পটাকে উন্নত ধরা হয়েছে। এ ব্যাপারে অবশ্য যুক্তি আছে, এবং অনেক বিজ্ঞানীরা এটাতে একমত। কিভাবে, যে উভলিঙ্গ পুষ্প হতে হয়তো বা কোনো এক সময় স্ত্রীলিঙ্গ বা একটা পুংলিঙ্গ বা স্ত্রীকেশর বা পুংকেশর বিলুপ্তির মাধ্যমে সেটা একলিঙ্গে পরিণত হয়েছে। হ্যাঁ, অনেক বিজ্ঞানীরা এই ব্যাপারে একমত। ঠিক আছে, এরপর আসো নাম্বার 7-এ যদি বলি যে দ্বিত্বক যুক্ত ডিম্বকের যে ত্বকটা আছে, বাইলেয়ার ডিম্বক, যেটা যে দ্বিত্বক যুক্ত ডিম্বক থেকে দ্বিত্বক যুক্ত ডিম্বকটাকে আদি ধরা হয়েছে, এবং একত্বক যুক্ত ডিম্বকটাকে বলা হয়েছে যে উন্নত বৈশিষ্ট্য। এরকম ভাবে অক্ষীয় অম্রবিন্যাস আদি, অন্যগুলো উন্নত। তারপর হচ্ছে দ্বিপার্শ্বীয় বা একপার্শ্বীয় পুষ্পবিন্যাসটা আদি, রেসিমোসটাকে উন্নত ধরা হয়েছে। এরকম এটনিউক্লিয়েট ভ্রূণথলি যেটা আছে, যে তোমরা জানো যে ভ্রূণথলিটা কি এটনিউক্লিয়েট ভ্রূণথলি হতে পারে, মনস্পরিক বায়োস্পরিক বিভিন্ন ধরনের আছে। তো এটনিউক্লিয়েট ভ্রূণথলিটাকে সেটা কি বলা হয়েছে, আদি বলা হয়েছে, বাকি অন্যগুলোকে উন্নত ধরা হয়েছে। এরকম হচ্ছে যে আরো অনেক অসংখ্য বৈশিষ্ট্য দেওয়া যায়, যেমন হচ্ছে যে আরো যদি বলি যে সোবনাকার ভেসেলযুক্ত ট্রাকিড বা ট্রাকিয়াটাকে আদি বলা হয়েছে। তারপর হচ্ছে যে বহু সংখ্যক এবং হচ্ছে একই রকম পুষ্পপত্র আদি, কম এবং হচ্ছে ভিন্ন রকম পুষ্পপত্রটাকে উন্নত ধরা হয়েছে। তেমনই ভাবে বেশি সংখ্যক স্ত্রীকেশরটাকে আদি বৈশিষ্ট্য, যেটা আসলে কি যে ম্যাগনোলিয়ালিস বর্গে ম্যাগনোলিয়াসের ফ্যামিলিতে দেখা যায় যে অধিক সংখ্যক কি স্ত্রীকেশর বা যেটা বলো যে স্ত্রীকেশরটা আদি, এবং হচ্ছে কম সংখ্যকটাকে উন্নত ধরা হয়েছে। আবার একক পুষ্প আদি, মঞ্জুরিতে অবস্থিত পুষ্পটাকে উন্নত হিসেবে ধরা হয়েছে। যেমন হচ্ছে মঞ্জুরিতে পুষ্পগুলো দেখা যায় সাধারণত কি অ্যাস্ট্রেসি ফ্যামিলিতে বা ইয়াতে দেখা যায় যে কি মঞ্জুরিতে অবস্থিত অনেকগুলো পুষ্প যখন একত্রে থাকে সেরকম আর কি। তো একক পুষ্পটাকে আদি ধরা হয়েছে। তো এরকম তো অনেকগুলো আবার হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে কি করা হয়েছে, বেশ কিছু জৈব রাসায়নিক বৈশিষ্ট্যকে ধরা হয়েছে, শ্রেণীবিন্যাসের নীতিমালা হিসেবে ব্যবহার করা হয়েছে, উন্নত এবং আদি চিহ্নিত করতে এটাকে ব্যবহার করা হয়েছে। আরেকটা জিনিস যেটা যে কনকুইস্টের মতে এই যে বিবর্তনের কথা বলা হচ্ছে বা অভিব্যক্তি বলা হচ্ছে, এটা সর্বদা কি ঊর্ধ্বমুখী না, এবং কত ক্ষেত্রে এটা কি হতে পারে, নিম্নমুখী হতে পারে। সর্বক্ষেত্রে এটা কি বিবর্তনটা ঊর্ধ্বমুখী না, কত ক্ষেত্রে এটা নিম্নমুখী হতে পারে। তো এই হলো যে মোটামুটি কতগুলো উল্লেখযোগ্য নীতিমালা। ঠিক আছে, এবার আসলে আমরা যে ভূমিকায় বললাম যে কনকুইস্ট কোথায় ছিলেন, কবে প্রকাশ করেছে বই, এবং উনি কি করেছে যে উদ্ভিদের গুপ্তবীজ উদ্ভিদের মানে আবৃতবীজ উদ্ভিদের শ্রেণীবিন্যাস, ফ্লাওয়ারিং প্লান্টসের শ্রেণীবিন্যাস করেছেন। ইভলিউশন এন্ড ক্লাসিফিকেশন অফ ফ্লাওয়ারিং প্লান্টস নামক বইতে তার আবৃতবীজ উদ্ভিদের শ্রেণীবিন্যাসটা করেছেন, এবং কতগুলো উল্লেখযোগ্য নীতিমালা নিয়ে বললাম। এবার আসো নেক্সট যেটাকে আউটলাইন বা পরিলেখ আমরা যেটা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কনকুইস্টের শ্রেণীবিন্যাসের আউটলাইন বা পরিলেখ।
কনকুইস্ট কি করেছে, যে সমস্ত গুপ্তবীজী উদ্ভিদকে বা আবৃতবীজী উদ্ভিদকে একটা বিভাগ ম্যাগনোলিওফাইটা, যেটা তাক্তাজন করেছিলেন, কি করেছিলেন যে একটা বিভাগ ম্যাগনোলিওফাইটাতে রেখেছে, এবং তাক্তাজন কি করেছিল যে ওনার এখানে 17টা ইয়ে ছিল, শ্রেণী ছিল। তো এখানে ম্যাগনোলিওফাইটা একটা বিভাগ, তোমাদের এখান থেকে কি বোর্ড দেখা যাচ্ছে? তো সমস্ত আবৃতবীজী উদ্ভিদকে একটা বিভাগ ম্যাগনোলিওফাইটাতে রেখে দুইটা শ্রেণী, একটা হচ্ছে ম্যাগনোলিওপসিডা, আরেকটা হচ্ছে লিলিওপসিডা, দুইটা শ্রেণীতে ভাগ করেছেন। আধুনিক নিয়ম অনুসারে কি আমরা জানি যে আন্তর্জাতিক নিয়ম অনুসারে বিভাগের নামের শেষে ফাইটা, অপসিডা হচ্ছে শ্রেণীর নামের শেষে অপসিডা যুক্ত হয়, এবং বর্গের নামের শেষে এডিসে, পরিবারের নামের শেষে এসিতে শেষ হয়। এটা আমরা মোটামুটি সবাই জানি, ঠিক আছে। তো ম্যাগনোলিওফাইটা সমস্ত আবৃতবীজী উদ্ভিদকে একটি বিভাগ ম্যাগনোলিওফাইটাতে রেখে দুইটা শ্রেণী, এটা হচ্ছে ক্লাস, দুইটা শ্রেণী, নাম্বার 1 ম্যাগনোলিওপসিডা, নাম্বার 2 হচ্ছে লিলিওপসিডা। ম্যাগনোলিওপসিডা যেটা হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদ, যে সমস্ত উদ্ভিদের কিনা বীজে দুইটা বীজপত্র থাকে, মূল, প্রধান মূলতন্ত্র, পুষ্পট্যাক্টা বা প্যান্টামেরাস এই জাতীয় পটাশিয়া, বিন্যাস, জালিকাকা, তারা এই শ্রেণীভুক্ত। অপরদিকে যে সমস্ত উদ্ভিদের কিনা কি বলা যায় যে মূল, গুচ্ছমূল, পাতা, শিরা, বিন্যাস, সমান্তরাল, পুষ্প, ট্রাইমেরাস, এই তো এই যে মানে এরকম কতগুলো উল্লেখযোগ্য বিষয়, এবং বীজে একটি বীজপত্র থাকে, তারা হচ্ছে লিলিওপসিডা শ্রেণীর অন্তর্ভুক্ত। এই ম্যাগনোলিওপসিডা এবং লিলিওপসিডা শ্রেণী দুটাকে আবার কতগুলো উপশ্রেণীতে ভাগ করা হয়েছে। উপশ্রেণীগুলোকে আবার কি বর্গে, বর্গগুলো গোত্রে, গোত্রগুলোকে গণ এবং গণকে প্রজাতিতে ভাগ করা হয়েছে, ঠিক আছে। তো এই শ্রেণী বিন্যাসে ম্যাগনোলিওপসিডাতে 6টা সাব ক্লাস রয়েছে বা উপশ্রেণী রয়েছে। আমি এই উপশ্রেণীগুলোর নামগুলো পড়বো, এবং হচ্ছে সেটা নকশা, যেটা গুলমাকার, এমন একটা নকশা করেছে কনকুইস্ট যে গুলমের মতো দেখা যায়, গুলমাকার নকশা করেছে, সেই নকশাটা আমি একে দেখাবো, এখানে নামটা গুলো দেখাবো। তো ম্যাগনোলিওপসিডাতে কয়টা সাব ক্লাস আছে? 6টা সাব ক্লাস। লিলিওপসিডাতে রয়েছে 5টা সাব ক্লাস, ঠিক আছে। ম্যাগনোলিওপসিডাতে আবার 64 অর্ডারস, আর এখানে হচ্ছে 19 অর্ডারস রয়েছে। এখানে আবার গোত্র রয়েছে তোমার 323 ফ্যামিলি, আর এখানে রয়েছে 66 ফ্যামিলিস, ঠিক আছে। পরিবারগুলোকে আবার গণকে আবার প্রজাতিতে ভাগ করা হয়েছে। তো মোট কথা হচ্ছে যে কনকুইস্ট এই সমস্ত আবৃতবীজী উদ্ভিদকে ম্যাগনোলিওফাইটা একটা বিভাগে রেখে একে দুইটি শ্রেণী ম্যাগনোলিওপসিডা এবং লিলিওপসিডাতে ভাগ করেছে, এবং এই সমস্ত এই শ্রেণী বিন্যাসে মোট উপশ্রেণীর সংখ্যা হচ্ছে 11টি, ঠিক আছে, এবং হচ্ছে বর্গের সংখ্যা 83, আর পরিবারের সংখ্যাটা হচ্ছে 389টি, ঠিক আছে, এবং হচ্ছে প্রায় 2,20,000 প্রজাতি রয়েছে এই শ্রেণী বিন্যাসে। তো কি বললাম যে সমস্ত আবৃতবীজী উদ্ভিদকে একটি বিভাগ ম্যাগনোলিওফাইটা, দুইটা শ্রেণী ম্যাগনোলিওপসিডা আর লিলিওপসিডা, 11টা সাব ক্লাস, 6টা দ্বিবীজপত্রীতে, 5টা হচ্ছে একবীজপত্রীতে, 83টি বর্গ, এবং হচ্ছে 389টি পরিবারে ভাগ করা হয়েছে, ঠিক আছে। পরিবারকে গণকে প্রজাতিতে ভাগ করা হয়েছে। এরকম ভাবে এই প্রজাতি, এই আবৃতবীজী উদ্ভিদে উনি 2,20,000 প্রজাতির কথা উল্লেখ করেছেন, ঠিক আছে। তো আসো যে এই শ্রেণী বিন্যাসে যে উপশ্রেণীগুলো, সেগুলোর নামগুলো আমরা একটু জেনে নিই। উনিশশো 81-88 বা মেনলি হচ্ছে যে 88 সালে উনি কনকোয়েস্ট তার যে 11টা উপশ্রেণীর কথা বললাম, সাব ক্লাসের কথা বললাম, সেই সাব ক্লাসগুলোকে এমনভাবে উপস্থাপন করেছে নকশাকারে, যেটা একটা গুলমের মতো দেখা যায়। হ্যাঁ, সেটা আমি একটু দেখাচ্ছি তোমাদেরকে।
আমার আসলে বোর্ডের খুব একটা জায়গা নেই দেখে ছবিটা অতটা ইয়ে বোঝা যাবে না। দেখো মানে তো ডিটেলসে আঁকতে পারলাম না, ছবিটা একটু ছোট করেই দিলাম। হ্যাঁ, এটা হচ্ছে এই ছবিটা দেখো কয়টা এখানে ভাগ দেখেছি, দেখো 1 2 3 4 5 6, এখানে হচ্ছে 6টা উপশ্রেণী। কোথায় আছে? ম্যাগনোলিওপসিডাতে কি আছে? ম্যাগনোলিওপসিডার সম্ভাব্য বিবর্তন দেখানো হয়েছে এটাতে, ঠিক আছে। এটা হচ্ছে 1988 যে শ্রেণীবিন্যাসটা করছে, যে অ্যান ইন্টিগ্রেটেড সিস্টেম অফ প্লান্ট ক্লাসিফিকেশন অফ ফ্লাওয়ারিং প্লান্টস নামক বইতে যেটা করেছে, যে পরিবর্তিত বা পরিমার্জিত যে লেটেস্ট যে সংস্করণটা, সেটাতে কি করেছে উনি গুল্ম আকারে শ্রেণীগুলোকে উৎপত্তি দেখিয়েছেন, যে ম্যাগনোলিওপসিডার সম্ভাব্য বিবর্তন। ম্যাগনোলিওপসিডার যে 6টা উপশ্রেণী রয়েছে, এখানে কি ম্যাগনোলিওপসিডার 6টি উপশ্রেণী যদি বলি, যে ম্যাগনোলিওপসিডার 6টি উপশ্রেণীর সম্ভাব্য বিবর্তন, ঠিক আছে। তাহলে আসো উপশ্রেণীর সম্ভাব্য বিবর্তনের কথা বলছি এখানে। দেখো এই ছবিটাতে প্রথমটা কি, যে এই শ্রেণী বিন্যাসে ম্যাগনোলিডি, আমরা জানি যে অপসিডা হচ্ছে শ্রেণীর নামের শেষে অপসিডা হয়, এবং ডি শব্দ যে ইয়াটা যে ডি কথাটা কিসের শেষে শুরু হয়? উপশ্রেণীর শেষে ডি শব্দটি যুক্ত হয়। যেমন হচ্ছে প্রথম ইয়াটা হচ্ছে ম্যাগনোলিডি, ঠিক আছে। ম্যাগনোলিডি হচ্ছে প্রথম উপশ্রেণী ম্যাগনোলিওপসিডার। সেকেন্ডটা হচ্ছে হ্যামামেলিডি, হ্যামামেলিডি। মেলিডি নাম্বার 2, এটা হচ্ছে নাম্বার 1, এটা হচ্ছে নাম্বার 2। নাম্বার 3 হচ্ছে ক্যারিওফাইলিডি, ঠিক আছে। ক্যারিওফাইলিডি হচ্ছে নাম্বার 3 নম্বর উপশ্রেণী। 4 নম্বর আসো, 4 নম্বর উপশ্রেণীটা হচ্ছে ডিলেনিডি। 5 আসো রোজিডি, এবং সর্বশেষ যেটা অ্যাস্টারিডি, ঠিক আছে। এটা হচ্ছে কনকুইস্টের যে শ্রেণীবিন্যাসে, যে ম্যাগনোলিওপসিডা শ্রেণীবিন্যাসের যে 6টি ম্যাগনোলিওপসিডা ক্লাসের 6টি উপশ্রেণী, সেটা ছবি। এটা দেখো যে মোটামুটি এটা সম্ভাব্য বিবর্তন। নাম্বার 1 হচ্ছে ম্যাগনোলিডি, নাম্বার 2 হ্যামামিলিডি, 3 হচ্ছে ক্যারিওফাইলিডি, 4 ডিলেনিডি, 5 হচ্ছে রোজিডি, 6 হচ্ছে অ্যাস্টারিডি, ঠিক আছে। কনকুইস্ট মনে করেছে, বা কনকুইস্টের মতে এই এই পৃথিবীজ উদ্ভিদের সর্বপ্রথম বা যেটা হচ্ছে যে ম্যাগনোলিয়ালিস পরিবারটি সবচেয়ে আদি, সেই ম্যাগনোলিডি উপশ্রেণী ম্যাগনোলিয়ালিস বর্গটা সবচেয়ে আদি, এবং সবচেয়ে আদি পরিবারটা হচ্ছে, এটা আমি অবশ্য উৎপত্তি এবং বিবর্তনের ক্ষেত্রে এটা করবো, তারপর বলছি উনটেরিসি পরিবারটা সবচেয়ে আদি। তো এখানে সবচেয়ে প্রথম উপশ্রেণীটা হচ্ছে কি ম্যাগনোলিডি, ঠিক আছে। তোমরা সবাই দেখতে পেরেছো, এটা আমি মুছে দিব। এখন হচ্ছে একবীজপত্রীর ছবিটা আমরা আঁকবো। তো এটা অনেকটা দেখতে একটা কি গুল্মের মতো করে উনি উপস্থাপন করেছেন। এই পর্যন্ত কি ক্লিয়ার তোমরা? আমি এটা মুছে দিচ্ছি, এবং হচ্ছে কি একবীজপত্রীর শ্রেণীগুলোকে দেখাচ্ছি, ঠিক আছে। একবীজপত্রীটা আবার অনেকটা স্ট্রেট লাইনের মতো। বোর্ডে তো আসলে আমার এখানে তো আসলে বোর্ডটা ছোট, খুব একটা ভালোভাবে তোমাদেরকে দেখাতে পারছি না। হ্যাঁ, অনেকটা এমন, কিন্তু আসলে কি আমার জন্য একটু স্পেস দরকার ছিল। একটু যদি দেখাতে যাই এভাবে,
আচ্ছা, এখানে দেখো লিলিওপসিডার 5টি উপশ্রেণীর সম্ভাব্য বিবর্তন। লিলিওপসিডার সবচেয়ে কনকুইস্ট লিলিওপসিডা বা একবীজপত্রী ওই শ্রেণীটাকে 5টি উপশ্রেণীতে ভাগ করছে। সর্বপ্রথম উপশ্রেণীটার নাম হচ্ছে কি এলিসমেটিডিম, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে কি এরিসিডিম, ঠিক আছে? এটা অবশ্য আর একটু ছোট হবে। নাম্বার 2 হচ্ছে এরিসিডিম, ঠিক আছে? নাম্বার 3 হচ্ছে কোমিলিনি, আরেকটা হচ্ছে ফোর হচ্ছে জিঞ্জিবারিডিম। এবং সবচেয়ে শেষ যে বর্গটা উপশ্রেণীটা সেটার নাম হচ্ছে লিলিডিম, ঠিক আছে? এই হচ্ছে কনকুইস্টের শ্রেণীবিন্যাসে। আর যে একবীজপত্রী লিলিওপসিডা সেটার হচ্ছে 5টি উপশ্রেণী বিবর্তন, সম্ভাব্য বিবর্তন। তো এখানে দেখা যাচ্ছে কি যে 5টা উপশ্রেণী, প্রথম শব্দ হচ্ছে এলিসমেটিডি, তারপরে এরিসিডি, কমিলিনিডি, জিঞ্জিবারিডি এবং হচ্ছে কি লিলিডি। এই হচ্ছে মোটামুটি এটার আউটলাইন বা পরিলেখতে যদি বললাম যে কি বলেছে, আবার বলি একটু। কনকুইস্ট সমস্ত আবৃত্তিবীজী উদ্ভিদকে ম্যাগনোলিওফাইটা একটা বিভাগে রেখে একা 2টা শ্রেণী ম্যাগনোলিওপসিডা এবং লিলিওপসিডাতে রেখেছে, এবং সমস্ত আবৃত্তিবীজী উদ্ভিদকে তিনি এই যে 2টা শ্রেণীর কথা বললাম, 2টা শ্রেণীকে আবার মোট 11টা উপশ্রেণী, 2টা শ্রেণীতে 6 এবং 5 করে, দ্বিবীজপত্রীতে 6টি, একবীজপত্রীতে 5টি উপশ্রেণী, মোট 11টি উপশ্রেণী। 64 এবং 19 দ্বিবীজপত্রী এবং একবীজপত্রী মিলিয়ে 83টি বর্গ, এবং হচ্ছে 323 এবং হচ্ছে 66 মিলে হচ্ছে 389টি পরিবারে ভাগ করেছেন, ঠিক আছে? এবং এই শ্রেণীতে এইখানে এই উপশ্রেণীগুলোকে একটা গুণমাকারে নকশাকারে উপস্থাপন করেছে শ্রেণীবিন্যাসে, যেটা আমি তোমাদেরকে এঁকে দেখালাম। আচ্ছা, এবার আসো উৎপত্তি এবং হচ্ছে কি অভিব্যক্তি। কনকুইস্টের মতে যে আবৃত্তিবীজী উদ্ভিদের উৎপত্তি হচ্ছে, যেটা বলেছি যে টেরিডোস্পার্ম বা সাইকাডোফিলিকিলিস টাইপের নগ্নবীজী উদ্ভিদ থেকে, ঠিক আছে? টেরিডোস্পার্ম বা সাইকাডোফিলিকিলিস নামক জাতীয় নগ্নবীজী উদ্ভিদ থেকে এই গুপ্তবীজী উদ্ভিদের উৎপত্তি হয়েছে। পরবর্তীকালে এই নগ্নবীজ থেকে অন্যান্য কি হয়েছে যে প্রথমে হচ্ছে গুপ্তবীজী উদ্ভিদের মধ্যে দ্বিবীজপত্রীটা আগে এসছে এবং হচ্ছে একবীজপত্রী পরে এসছে, এবং হচ্ছে এই দ্বিবীজপত্রী থেকে একবীজপত্রী এবং পরবর্তীকালে অন্যান্য কি উদ্ভিদের উৎপত্তি হয়েছে। তো এখানে যে বলেছে যে দ্বিবীজপত্রীটা সেই হিসেবে আদি, এবং দ্বিবীজপত্রীর হচ্ছে আদি বর্গটা হচ্ছে ম্যাগনোলিয়ালিস, এবং হচ্ছে আদি পরিবার হচ্ছে উইন্টারেসি। এটা দ্বিবীজপত্রী, এবং দ্বিবীজপত্রীর উন্নত পরিবার হচ্ছে বর্গ হচ্ছে অ্যাস্টারেলিস, এবং উন্নত পরিবারটা হচ্ছে অ্যাস্টারেসি, ঠিক আছে? অপরদিকে কনকুইস্টের মতে একবীজপত্রীর আদি পরিবারটা হচ্ছে কি আদি বর্গ হচ্ছে এলিস প্যাটালিস, এবং আদি পরিবার হচ্ছে বোটোমেসি, এবং উন্নত বর্গ হচ্ছে অর্কিডেলিস বর্গ, এবং পরিবারটা হচ্ছে অর্কিডেসি। ঠিক আছে? এইটা হচ্ছে কনকুইস্টের মতে কি বলেছে, ম্যাগনোলিয়ালিস বর্গটা দ্বিবীজপত্রীর মধ্যে সমস্ত গুপ্তবীজী উদ্ভিদের মধ্যে আদি পরিবারটা হচ্ছে কি দ্বিবীজপত্রী, যেটা দ্বিবীজপত্রীর আদি বর্গ ম্যাগনোলিয়ালিস, আদি পরিবার উইন্টারেসি, এবং উন্নত বর্গ হচ্ছে অ্যাস্টারেলিস, উন্নত পরিবার হচ্ছে অ্যাস্টারেসি। অপরদিকে একবীজপত্রীর আদি বর্গ হচ্ছে এলিসমেটেরিস, পরিবারটা হচ্ছে বুটোমেসি, উন্নত বর্গ হচ্ছে অর্কিডেলিস, পরিবারটা হচ্ছে কি অর্কিডেসি। তো শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে মনে করেছে যে এই যে দ্বিবীজপত্রীর যে ম্যাগনোলিডি উপশ্রেণীর
যে শনি যে নিমফিয়ালিস বর্গটা আছে সেই নিমফিয়ালিস বর্গ থেকে একবীজপত্রীর উৎপত্তি হতে পারে বলে কনকুইস্ট মনে করেছেন। ঠিক আছে, তো এই শ্রেণীবিন্যাসে বলা হয়েছে যে কি দ্বিবীজপত্রীটাকে আদি, এবং যে লিলিওপসিডার যে একবীজপত্রীর যে 5টা উপশ্রেণীর কথা বলা হয়েছে তাদের মধ্যে একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে বলে কনকুইস্ট মনে করেন, এবং তিনি মনে করেন যে সেটা যে যেটা কথা বলা হলো যে নিমফেলি জাতীয় জলজ উদ্ভিদ থেকে এদের উৎপত্তি হয়েছে, সেই হিসেবে এরা হচ্ছে জলজ উদ্ভিদ কিংবা ভেজা মাটির উদ্ভিদ বলে উনি মনে করেছেন। ঠিক আছে, যেটা একবীজপত্রী উদ্ভিদগুলোর ক্ষেত্রে বলা করেছে। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি হচ্ছে উৎপত্তি এবং অভিব্যক্তি, যেটা বলেছি যে টেইডোস্পার্ম বা সাইটোকোডোফিলিকিলিস টাইপের নগ্নবীজী উদ্ভিদ থেকে গুপ্তবীজের উৎপত্তি হয়েছে, এবং এক্ষেত্রে দ্বিবীজপত্রীটা প্রথমে এসছে এবং সেখান থেকে অন্যান্য একবীজপত্রীর উৎপত্তি হয়েছে। তো দ্বিবীজপত্রীর মধ্যে যেটা বললাম যে ব্যাঙ্গলোরিডি উপশ্রেণী, যেটা যে নিমফেলি যে জলজ উদ্ভিদটা আছে, হ্যাঁ, যেটা তোমরা জানো যে নিমফেসি বলো, নিলম্ব, এগুলো আছে, সেটা মানে নিমফিয়া, নিলম্ব এই জাতীয় যে উদ্ভিদগুলো আছে নিমফেলিস বর্গে, তো সেই নিমফেলিস থেকে একবীজপত্রী উৎপত্তি হয়েছে, এবং হচ্ছে মোটামুটি তার ধরনের যে একবীজপত্রী যে 5টা উপশ্রেণী রয়েছে তারা কাছাকাছি সম্পর্কযুক্ত, এবং হচ্ছে তাদের মধ্যে একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, এবং হচ্ছে কি তারা জলজ উদ্ভিদ এবং হচ্ছে বা ভেজা মাটির উদ্ভিদ বলে উনি মনে করেন কনকুইস্টের মতে। এবং কনকুইস্ট আরেকটা মনে করেছে যে এই যে একবীজপত্রী যেটা বললাম যে কমিলিনিডি এবং লিলিয়েডি, তারা কি মোটামুটি একই টাইপের পূর্বপুরুষ থেকে উৎপত্তি লাভ করেছেন। ঠিক আছে, এই হচ্ছে কি উৎপত্তি এবং অভিব্যক্তি। এবার আসো সমালোচনা। আমি আগেও বলেছি যে প্রত্যেকটা জিনিসে যেমন ভালো কিছু আছে তেমন আছে কিছু মন্দ দিক। তারপরও বলা যায় যে কনকুইস্টের শ্রেণীবিন্যাসটা সবচেয়ে কম ত্রুটিযুক্ত শ্রেণীবিন্যাস, সেই হিসেবে একটা সার্থক জাতিজনী শ্রেণীবিন্যাসটা কনকুইস্টের শ্রেণীবিন্যাসকে বলা যায়। সমালোচনা শ্রেণীবিন্যাসের, তো এই ক্ষেত্রে যেটা আমি বলতে পারি যে কনকুইস্টের শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে দেখা যায় যে উনি বিভিন্ন বৈশিষ্ট্যের আলোকে বা বিজ্ঞানের বিভিন্ন শাখার আধুনিক তথ্যসমূহ এটাতে অন্তর্ভুক্ত করে একটা শ্রেণীবিন্যাস করেছে, সেই হিসেবে এটা একটা সার্থক জাতিজনী শ্রেণীবিন্যাস বলা যায় কোনটাকে, কনকুইস্টের শ্রেণীবিন্যাসটাকে। ঠিক আছে, তো এই শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে উনি অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে যে বিভাগ শ্রেণী বর্গগত বা উপশ্রেণীগুলোকে এমনভাবে উপস্থাপন করেছে যে সেক্ষেত্রে দেখা যায় যে অনেক ক্ষেত্রে উনি কি করেছে যে বিভিন্ন ধরনের আধুনিক তথ্য দিয়ে প্রয়োগ করেছে, এবং হচ্ছে কি বা শনাক্তিনামা এটাতে উনি উল্লেখ করেছে, কি অথবা যেটা আমরা বলতে পারি যে শনাক্তিনামা অন্তর্ভুক্ত করেছেন, প্রয়োগ করে শ্রেণীবিন্যাসটা করেছেন। তো এই শ্রেণীবিন্যাসে এটা একটা ভালো দিক বলা যায়। এই শ্রেণীবিন্যাসের আরেকটা ভালো দিক হচ্ছে যে দ্বিবীজপত্রী উদ্ভিদকে উনি শ্রেণীবিন্যাসের প্রথম স্থান দিয়েছে এবং একবীজপত্রীকে পরে দিয়েছে, মানে দ্বিবীজপত্রী থেকে একবীজপত্রীর উৎপত্তি বলে উনি মনে করেছে, যেটা অনেক বিজ্ঞানী যে ব্যাপারে একমত। ঠিক আছে, এটা এই শ্রেণীবিন্যাসের একটা সুবিধা বলতে পারো বা ভালো গুণ বলতে পারো। এরপর আসে নাম্বার 4 যদি বলি যে এই শ্রেণীবিন্যাসে কি হয়েছে, পরিবারগুলো নামের শেষে এসিতে শেষ হয়েছে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক বিজ্ঞানীরা কি করেছে, এই সাফিক্সটা মেনটেন করেনি। ঠিক আছে, সাফিক্সটা মেনটেন করেনি, যেটা যে এসিতে শেষ হয়েছে। হ্যাঁ, তো এটা কনকুইস্ট ভালোভাবে মেনটেন করেছে, যেটার কারণে এটা শ্রেণীবিন্যাসটাকে কি বলা যায়, একটা আধুনিক একটা শ্রেণীবিন্যাস বলা যায়। এবং এই শ্রেণীবিন্যাসে উনি অ্যাস্টারিলিস বর্গের অ্যাস্টারিসি পরিবারটাকে দ্বিবীজপত্রীর মধ্যে সবচেয়ে উন্নত বলেছেন, সেটা একটা ভালো দিক। অপরদিকে একবীজপত্রীর ক্ষেত্রে উনি বলেছে যে অর্কিডিলিস বর্গের অর্কিডিসি পরিবারটাকে উনি উন্নত বলে মনে করেছে, সেটা একটা উল্লেখযোগ্য একটা ভালো একটা বৈশিষ্ট্য, যেটাকে শ্রেণীবিন্যাসে একটা গ্রহণযোগ্য দিক বলা যায় যে এটা এই শ্রেণীবিন্যাসের জন্য। এক্ষেত্রে আবার হচ্ছে যে বিভিন্ন ক্ষেত্রে দেখা গিয়েছে যে উপশ্রেণীগুলোকে যে গুণমাকারে প্রকাশ করেছে, সেটাও একটা গ্রহণযোগ্যতা পেয়েছে বা জনপ্রিয়তা লাভের জন্য একটা ভালো একটা বৈশিষ্ট্য। তো এরকম বিভিন্ন বৈশিষ্ট্যের আলোকে বলা যায় যে শ্রেণীবিন্যাসটা আসলে কি, কনকুইস্টের শ্রেণীবিন্যাসটা তুলনামূলকভাবে কম ত্রুটিযুক্ত এবং হচ্ছে একটা সর্বোৎকৃষ্ট ধরনের শ্রেণীবিন্যাস। আচ্ছা, তো এটা তো বলা মানে গুণ কীর্তন করলাম, এবার দুই একটা অসুবিধার কথা বলি, যেটা হচ্ছে যে এই শ্রেণীবিন্যাসে দেখা গিয়েছে যে কোনো একটা স্তরকে, শ্রেণীবিন্যাসে তো অনেকগুলো স্তর দেখা আছে, তো কোনো একটা স্তরে দেখা গেছে যে একটা বিশেষ বৈশিষ্ট্যকে বা একটা দুটো বৈশিষ্ট্যকে গুরুত্ব দেওয়া হয়েছে, যার ফলে দেখা গিয়েছে যে কাছে বা নিকট সম্পর্কযুক্ত যে বর্গগুলো ছিল সেগুলো ডিটাচ হয়ে গেছে বা দূরে চলে গেছে, অপরদিকে দূরবর্তীগুলো কাছাকাছি চলে আসছে। এটা একটা শ্রেণীবিন্যাসের একটা ত্রুটি বলা যায়। আরেকটা যেটা মেনলি বলা যায় যে যেটা হচ্ছে যে একবীজপত্রীর
আদি পরিবারটা, যেটাকে বলা হয়েছে যে এলিস পেটালিস বর্গের বুটোমিসিকে উনি আদি ধরেছে, যে ব্যাপারে বিজ্ঞানীদের মধ্যে একটু দ্বিমত সৃষ্টি ধারণা প্রদান করেছে বিজ্ঞানীরা। তাদের মধ্যে অনেক বিজ্ঞানীর মতে এলিস মেটালিস বর্গের যে পরিবারটা আছে এলিস মেটাসি, সেটাই হচ্ছে কি তোমাদের একটু বানান দেখাচ্ছি। দেখো, এলিস মেটাসি পরিবারটাকে অনেক বিজ্ঞানী এই পরিবারটাকে অনেক বিজ্ঞানী কি বলেছে যে আদি বলেছে, যদিও কনকুইস্ট কি বলেছে যে এলিস মেটালিস বর্গের বুটোমিসি পরিবারটা কি আদি, সেটা এই ক্ষেত্রে কিছুটা সমালোচিত হয়েছে। আরেকটা জিনিস কি যে অ্যামারিলিডিসি একটা পরিবার আছে, যে পরিবারটাকে লিলিয়েসির অন্তর্ভুক্ত করা হয়েছে, যেটা এই শ্রেণীবিন্যাসের একটা অ্যামারিলিডিসিকে লিলিয়েসির তে অন্তর্ভুক্ত করা হয়েছে, যেটা এই শ্রেণীবিন্যাসের বেশ একটা কি ত্রুটি বলা যায়। হ্যাঁ, তো এরকমই। আর হচ্ছে যে যেটা বললাম যে কোনো একটা ট্যাক্সন মানে বৈশিষ্ট্যকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, বা হচ্ছে যে ওই যে যুক্ত দলকে বিযুক্ত মানে মুক্ত দলকে যুক্ত দলের সাথে একত্রে সংযুক্ত করে ফেলা হয়েছে, যে একত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে একই সাথে, সেটাও একটা কি সমালোচিত হয়েছে। তো এই কয়েকটা অল্প কিছু সমালোচনা বা ত্রুটি রয়েছে এই শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে। আদারওয়াইজ বলা যায় যে এই শ্রেণীবিন্যাসটা তুলনামূলকভাবে বেশ গ্রহণযোগ্য, এবং বিভিন্ন শ্রেণীবিন্যাস তত্ত্ববিদগণ বলো বা রিসার্চ যারা করতেছে প্রতিনিয়ত, বা শ্রেণীবিন্যাস নিয়ে যারা অনুশীলন করছে চর্চা করছে, তারা মোটামুটি এই কনকোয়েস্টের শ্রেণীবিন্যাসটাকে অনুসরণ করেন, এবং এটা অনুসরণ করেই তাদেরকে শ্রেণীবিন্যাসে করতে বলা হয়, বা শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে প্রয়োজনীয় ইয়া করা মানে সমস্যার সমাধান করবে কনকোয়েস্টের শ্রেণীবিন্যাসটাকে ফলো করতে বলা হয়। ঠিক আছে, তো সেই হিসেবে বলা যায় যে এটা একটা সর্বোৎকৃষ্ট বা আধুনিক শ্রেণীবিন্যাস। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক, শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করলাম, আশা করি সবাই বুঝতে পেরেছো। আমরা নেক্সট ক্লাসে অন্য একটা টপিকস নিয়ে আলোচনা করব, এবং আশা করছি খুব শীঘ্রই আমরা শ্রেণীকক্ষে গিয়ে তোমাদের সাথে সরাসরি ক্লাস নিতে পারবো তোমাদের, এবং সেই ক্ষেত্রে হয়তো তোমাদের জন্য ক্লাসগুলো আরো বেশি ফ্রুটফুল হবে। সেই পর্যন্ত মানে সেই আশা ব্যক্ত করছি যে খুব শীঘ্রই আমরা সরাসরি শ্রেণীকক্ষে গিয়ে ক্লাস নিব তোমাদেরকে, এবং সেই এবং তোমাদেরকে সব জিনিস মানে এই পড়াগুলো তোমাদের আরো ভালো বোধগম্য হবে ইনশাল্লাহ। আচ্ছা, যাই হোক, সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের জন্য অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।